অঙ্কটা বিশেষ করে ইম্পর্টেন্ট। কার্যকারী মতন তার 1/4 জিঙ্ক। কোন ধরনের ভৌত বিজ্ঞান নিয়ে ভয় রয়েছে? আর ভৌত বিজ্ঞান নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের জন্য এই ভিডিওতে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন আর একই সাথে শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন এবং সাথে পরামর্শ এবং উত্তরও কোথা থেকে তোমরা পাবে উত্তরটাও দিয়ে দেবো। তাই কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখো ও যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি, বহু সাজেশন দেখেছো, এরকম সাজেশন গোটা ইউটিউবে কোথাও পাবে না। বহু পরিশ্রম লেগেছে তোমরা যাতে তোমরা 85% অন্তপক্ষে পেতে পারো সেই রকম সাজেশন। পরীক্ষার শেষের এটা ব্রহ্মাস্ত্র। তোমাদের প্রমিস করেছিলাম যে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন আনবো এবং অধ্যায় ভিত্তিক সাজেশন এনেছি। খাতা পেন নিয়ে বসে যাও, কোথাও স্কিপ করো না, আর কোনো সাজেশন ভৌত বিজ্ঞানে দেখার প্রয়োজন নেই। এটাই বলে দিলাম। তো এক্ষেত্রে একে একে বলবো আমি ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন এবং শর্ট কোশ্চেনও আমি বলতে থাকবো। কাজেই ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে, দাদাভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতেও তো অন্যান্য সাবজেক্টের এরকম ভিডিও পাবে। তো তারপরে বলে রাখি, গ্যাসের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা, সেটা নিয়ে আমি পরে শেষে আমি বলে দিচ্ছি, কারণ শর্ট কোশ্চেন আসবে ওখান থেকে। তো গ্যাসের আগুন থেকে প্রথমে যেটা দেখতে হবে, চার্লস অ্যাভোগাড্রোর সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় রূপ। ঠিক আছে, সমন্বয় রূপ কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা খুব ভালো করে দেখবে। 3 নম্বরের কোশ্চেন আসবে। তারপর হচ্ছে চার্লসের সূত্রের বিবৃতি দাও। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তোমরা প্রত্যেকে জানো -273 ডিগ্রি সেন্টিগ্রেড পরম শূন্য উষ্ণতার মান। তো এখানে তোমাদের প্রত্যেককে বিষয়টা বলে রাখি যে চার্লসের সূত্র, বয়েলের সূত্র কিন্তু দেখে যাবেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং শর্ট কোশ্চেন এখান থেকে আসতে কি পারে, শর্ট কোশ্চেন আসতে পারে তোমার ধ্রুবকগুলো, চার্লসের সূত্রের ধ্রুবক কি, বয়েলের সূত্রের ধ্রুবক কি। বাই দ্য ওয়ে তোমরা প্রত্যেকে জানো চার্লসের সূত্র, বয়েলের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। আর চার্লসের সূত্র আসবে যখনই মাথায়, তখন যাতে উত্তর মাথায় আসে। আমি তোমাদের পড়ানোর সময়ও বলেছিলাম যে বয়েলের সূত্র বললে স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। এরকমভাবে ঠোঁটস্থ থাকবে। এতবার আশা করি তোমরা পড়েছো। ও তোমাদের কোনো অসুবিধা থাকলে বলো, আমি পরীক্ষার আগে একটা ক্লাস নিয়ে নেবো, ফুল ক্লাস আমি প্ল্যানিং করছি। তারপরে চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয় রূপ, এটাও দেখবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে গেল-উসাকের গ্যাস আয়তনের সূত্র, অনেকেই মিস করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গেল-উসাকের গ্যাস আয়তনের সূত্র, গেল-উসাকের গ্যাস আয়তনের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়, অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করে গ্যাসীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। তার আগে কিন্তু গেল-উসাকেরটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচুক্তির কারণ, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচুক্তির কারণ লেখো। ও তারপরে বয়েলের সূত্রের বিবৃতি দাও। ঠিক আছে, বয়েলের সূত্র তোমরা বলেই দিলাম। এবং বয়েলের সূত্র দিয়ে এই কোশ্চেনটা দেয়, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, চাপও বাড়ে। এখানে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু, পরীক্ষায় কিন্তু বিগত কয়েক বছর আগেও দিয়েছে। ঠিক আছে, এরপরে গ্যাসের ব্যাপন বলতে কি বুঝি, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব উল্লেখ করো। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম, লাস্ট কোশ্চেন যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। গ্যাসের অণুগুলোর গড় বেগ বলতে কি বুঝো, গ্যাসের অণুগুলোর বেগ এবং চাপের ওপর ওর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। ঠিক আছে, নেক্সট যদি বলি, নেক্সট কোশ্চেন এখানে যে ব্যাপন বলে দিয়েছি তোমাদের আগে, এই যে এটা ওখানে ধরেনি বলে আমি আবার দিয়েছি। গ্যাসের অণুগুলোর গড় বেগ বলতে কি বুঝি, গ্যাসের অণুগুলোর বেগ এবং চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো। ঠিক আছে, তারপরে চার্লসের সূত্রের বিবৃতি, চার্লসের সূত্রটা মানে সূত্রটা বলতে হবে, তোমাদের ঠোঁটস্থ আছে, তোমরা প্রত্যেকে জানো। চার্লসের সূত্রটা লিখে ফেলো দেখি কমেন্ট সেকশনে কে লিখতে পারো। আমি একবার যদিও বলে দিচ্ছি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। কে এরকমভাবে মানে কনফিডেন্স সাথে লিখতে পারো আমি কমেন্ট সেকশনে দেখি। আমি খুব ফাস্ট বলছি। তারপরে গাণিতিক রূপ সহ বয়েলের সূত্রটি লেখো। দেখো বয়েলের সূত্রের গাণিতিক রূপও কিন্তু দিতে পারে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাসের সমীকরণের মাত্রীয় বিশ্লেষণ দ্বারা আর এর মান লেখো, একক লেখো। আর এর একক কিন্তু লিখতে দেয়, আমরা জানি, ফর্মুলা জানি। এই ফর্মুলা থেকে কিন্তু একক তোমাকে বের করতে হবে। এসটিপিতে আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত এবং মোলার আয়তন কাকে বলে সেটা দেখতে হবে। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে, চার্লস ও বয়েলের সূত্রে মেনে চলে। আদর্শ কে মেনে চললে তাকে আদর্শ না বাস্তব গ্যাস বলে, কমেন্টে জানিও। বা এটাও অনেকে লেখো যে পিভি = এনআরটি সমীকরণটি মেনে চলে তাদের
আদর্শ গ্যাস বলে, আর যেগুলো মেনে চলে না বাস্তব গ্যাস বলে। আচ্ছা, গ্যাসের ব্যাপন কি, ব্যাপনের অনুর ধারণা, ব্যাপনটা কি দেখে যাবে। তারপরে গ্যাসের আচরণের অঙ্ক দেখো, শুধু প্রশ্ন করলেই হবে না, 80-90%, 95% পেতে গেলে কিন্তু তোমাদের অঙ্কটাও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কি কি অঙ্ক দেখো এখানে, এই অঙ্কটা আমি আগে মুখে বলছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যেমন এখানে দিয়েছে উষ্ণতা আর চাপ দিয়ে দিয়েছে, তোমাকে আয়তন বের করতে হবে, ঠিক আছে। এইভাবে এই প্যাটার্নের অঙ্ক, এই অঙ্কটা এবং এই অঙ্কটা বিশেষ করে ইম্পর্টেন্ট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয়ে দ্বিগুণ হয়, চূড়ান্ত উষ্ণতা কত, ঠিক আছে। আমি ব্যাচেও বহুবার করিয়েছি, তো যারা আমার ব্যাচের স্টুডেন্ট দেখছো তো তাদেরও বহুবার করিয়েছি। এখানে আমি এই যে 3টে অঙ্ক করলেই মোটামুটি টাইপ কিন্তু তোমার শেষ হয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছো, আমি আর পড়ে বলছি না। এরপরে হচ্ছে রাসায়নিক গণনা। দেখো, রাসায়নিক গণনা মানে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের রাসায়নিক গণনাতে কি আছে, অঙ্ক আছে, ঠিক আছে। অঙ্ক আমাদের দেখতে হবে, আমি প্রশ্নও আছে কিছু কিছু আমি বলছি। তার আগে দেখো এখানে এই কোশ্চেনটা, মানে আমি বলে দিয়েছিলাম 3টে ধাপে কিভাবে মনে রাখতে হবে। তো এখানে 4 গ্রাম জিঙ্ক আর লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেখানে জিঙ্কের নমুনা 20% অশুদ্ধি বর্তমান, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে সিম্পল ব্যাপার, তোমরা সমীকরণ বের করতে জানো, শিখে গেছো অলরেডি যে সমীকরণ কিভাবে বের করতে হয়। আমি যদি বলি যে এখানে বলেছে জিঙ্ক মানে Zn প্লাস H2SO4 ইকুয়ালস টু ZnSO4 জিঙ্ক সালফেট প্লাস H2, এই সমীকরণটা তৈরি করলেই তোমাদের কাছে ইজি। যে কোনো অঙ্ক এরকমভাবে বের করতে পারবে, প্রত্যেকটা বলবো না, পরের অঙ্কটাও। এবং এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং কতগুলো অণু থাকবে, খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু দেখেই যাবে, ঠিক আছে। এরপরে রাসায়নিক গণনা আরও কিছু প্রশ্ন আছে যেগুলো দেখতে হবে, আমি লিখিনি, আমি এখানে দিনই মুখে বলে দিচ্ছি। যেমন তোমাদের পারমাণবিক ভর কাকে বলে তোমরা জানো, কোনো পারমাণবিক ভর কাকে বলে, তারপরে রাসায়নিক বন্ধন কাকে বলে, ঠিক আছে। এই 2-1টা কোশ্চেন শর্ট কোশ্চেনে দিতে পারে, আদারওয়াইজ তোমাদের অঙ্কই আছে, ঠিক আছে, চাপের কোনো বিষয় নেই, ঠিক আছে। আর তোমরা এটা জানো বিক্রিয়ক কাকে বলে, বিক্রিয়জাত পদার্থ কাকে বলে, যদি দিয়ে দেয় অনেক সময়। তো এই কোশ্চেনগুলো, এছাড়া এই অঙ্কগুলোই দেখে যাবে, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তাপ চ্যাপ্টারের মধ্যে ইজি চ্যাপ্টার কিছু নেই, ঠিক আছে। তাপ পরিবাহিতা কাকে বলে এর একক লেখো, তাপ পরিবাহিতা কাকে বলে এর একক লেখো। দেখো, তাপ পরিবাহিতা কাকে বলে একক লেখো, তোমাদের একদম ক্লিয়ার থাকা দরকার, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তাপ পরিবাহিতা এবং তড়িৎ পরিবহনের 2টি করে সদৃশ্য ও বই থেকে উল্লেখ করো, ঠিক আছে। যাই হোক, এখানে তো তাপ পরিবাহিতা এবং তাপ পরিবহনের মধ্যে 2টি পার্থক্য লিখবে। তারপরে কি হচ্ছে, এখানে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং এর গাণিতিক রূপ দাও। এখানে আমি তোমাদের বলে রাখি, তরলের প্রসারণ গুণাঙ্ক পড়লেই আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, ব্যাচে যারা অবভিয়াসলি পড়েছো জানো যে আপাত প্রসারণ গুণাঙ্ক হোক, তরলের হোক, আয়তন হোক, বের করতে দিক, আয়তন প্রসারণ গুণাঙ্ক একদম ইজি ভাবে তোমরা মনে রাখতে পারবে, প্রত্যেকটাই মুখস্থ করবে। এখানে গ্যাসের আয়তনের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক রূপটি লেখো। মোট কথা এখানে এইগুলো তোমরা দেখছো, সাথে আমি কিছু বিষয় উল্লেখ করে রাখি যেগুলো তোমাদের দেখতেই হবে। তাপের ঘটনাবলী থেকে, তাপ থেকে প্রথম হচ্ছে তড়িৎ পরিবাহিতা ইম্পর্টেন্ট। তারপরে দেখছো তোমার তাপ উষ্ণতার মধ্যে পার্থক্য, তোমরা জানো তাপ বলতে কি বোঝে, কোনো বস্তুকে তাপ দিলে বস্তুটি উত্তপ্ত হয়, তাপের সংজ্ঞা। উষ্ণতা হলে বস্তু এমন এক অবস্থা যার দ্বারা বস্তু কে তাপ দেবে না তাপ নেবে সেটা বোঝা যায়, একটা তাপীয় অবস্থা। তো এদের তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্যটা দেখে যেও। সাথে তোমাদের যেটা দেখতে হবে, তোমার কঠিন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এবং তোমার হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এবং তরল কঠিন এবং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক উল্লেখ করো এবং পার্থক্য লেখো। এইগুলো যদি দেখে যাও তাহলেই কিন্তু এখান থেকে কমন তুমি পেয়ে যাবে। এরপরে চলে আসলাম আলো, ঠিক আছে। মেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলছি। তারপরে দেখো আলোর প্রতিসরণের সূত্র লেখো। আলোর প্রতিসরণ, তোমরা আলোর প্রতিসরণ এর সূত্র তোমরা প্রত্যেকে জানো। প্রতিসরণ এর মধ্যে প্রতিসরণটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, 2 বছর আগে কিন্তু এসছিল, হঠাৎ করে দিয়ে দিতে পারে। চিত্রসহ উত্তর লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, কিন্তু আমি কিন্তু এগুলো প্রত্যেকটা নোটসে দিয়ে দিয়েছি, যারা নোটস ডাউনলোড করে নিয়েছো লাইভ গুরু অ্যাপসে কিন্তু
ফ্রিতে তোমরা নোটস পেয়ে যাবে। যারা ডাউনলোড করোনি প্লে স্টোর থেকে লাইভ গুরু অ্যাপস ডাউনলোড করে কিন্তু নোটস পেয়ে যেতে পারো। তারপরে এখানে আলোক কেন্দ্র কাকে বলে, তো লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, এটা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। লেন্সের আলোক কেন্দ্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রমাণ করো, খুব ইম্পর্টেন্ট, দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস ব্যাসার্ধ দ্বিগুণ বা প্রমাণ করতে দেবে R = 2F, ঠিক আছে, এটা দেখবে। নেক্সট এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, গাড়ির রিয়াল ভিউ মিরর বা ভিউ ড্রাইভার হিসাবে ঠিক আছে, ভিউ ফাউন্ডার হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন, খুব ভালো করে দেখবে। এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা দেখবে। নেক্সট এখান থেকে দেখবে কি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু মানে চ্যুতিকোণ ইকুয়ালস টু I1 I2, ঠিক আছে, মাইনাস এ মানে হচ্ছে প্রতিসারাঙ্ক। বলতে পারে সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে কোনো আলোকরশ্মি আপাতিত হলে তার কোনো চ্যুতি ঘটে না, বা সমান্তরাল আলোকরশ্মি কাচফলকের মধ্যে দিয়ে আলোকরশ্মির কোনো চ্যুতি ঘটে না, প্রমাণ করে দেখ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা আমি এক্ষুনি বললাম একটু আগে। আলোক বিচ্ছুরণ কি এটা দেখে যাবে। হাইপারমেট্রোপিয়া কি, প্রতিকার এর উপায়, রৈখিক বিবর্ধন কাকে বলে, শুদ্ধ বর্ণালীর শর্তগুলি লেখো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। এরপরে আলো থেকে আরো কিছু অঙ্ক দেখো, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় বলো আমাকে কমেন্ট সেকশনে। গাড়ির দর্পণে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, কেন, এবং কোন মাধ্যমে আলোর প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে, ঠিক আছে। এর মধ্যে উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটির প্রতিকার হয়, ঠিক আছে, কি কাজে লাগে আর কি। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় কাচফলকের মধ্যে দিয়ে প্রতিসারণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না, কেন, আমি একটু আগেই বললাম। তারপরে এখানে কি হচ্ছে, উত্তল দর্পণ কোনো বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠন করে তা চিত্রের সাহায্যে দেখো। আমি যে ফিজিক্যাল সায়েন্সে নোটস দিয়েছিলাম আলো চ্যাপ্টারের, বা যে চ্যাপ্টারগুলো নোটস দিয়েছিলাম সেই চ্যাপ্টারে কিন্তু সুন্দর করে গুছিয়ে লেখা আছে। এখানে বৈশিষ্ট্য বা প্রকৃতি এটা মনে রাখবে, চিত্রটা শুধুমাত্র চিত্রটা মনে রাখলেই কিন্তু তোমার আর সম্পূর্ণটা উত্তর হয়ে যাবে। অবতল দর্পণের ক্ষেত্রেও সেম জিনিস বলেছে, ঠিক আছে, সদ্বিম্ব গঠিত হবে না অসদ্বিম্ব, এবং এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে সদ্বিম্ব কাকে বলে, অসদ্বিম্ব কাকে বলে, এগুলো দেখে যাবে, ঠিক আছে। সদ্বিম্ব অসদ্বিম্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে তোমার হচ্ছে আলোর কিছু অঙ্ক আমি এখানে রেখেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এর উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেলে রৈখিক বিবর্তন এবং প্রতিবিম্ব কত, ঠিক আছে। তারপরে এখানে আরো একটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই দুটো অঙ্ক দেখবে। এবং তারপরে এখানে দেখো আলোর থেকে আরো কিছু অঙ্ক আছে, ঠিক আছে, আমি একটু বলে রাখি। তো এরপরে হচ্ছে চলতড়িৎ চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, খুব ভালো করে দেখো। তো আলো থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অঙ্ক কোশ্চেনগুলো আছে, আমি ইম্পর্টেন্ট গুলো পড়ছি। চুম্বক, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো, ঠিক আছে। তারপরে এখানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট, জুলের 3টে সূত্র খুব ভালো করে দেখে যাবে। এবং জুলের সূত্রের গাণিতিক রূপটাও দেখবে, গাণিতিক রূপ সহ ওহমের সূত্রের বর্ণনা দাও, খুব সিম্পল, ঠিক আছে। ওহমের সূত্রটা আমাকে কমেন্টে জানাও যে কে পারবে। এবং অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সূত্রটি বিবৃতি করো, খুব ইম্পর্টেন্ট, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এবং বার্লো চক্রের ঘূর্ণন নীতি ব্যাখ্যা করো, বার্লো চক্রের ঘূর্ণন নীতি দেখে যেতেই হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের শর্ট সার্কিট কি, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সবই একসাথে মিলিয়ে বলছি। তড়িৎ কোষের তড়িৎ চালক বল 5 ভোল্ট বলতে কি বোঝো, ঠিক আছে। তারপরে হচ্ছে তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের দুটি পার্থক্য এবং একটি সদৃশ্য লেখো। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লেখো। তারপর হচ্ছে বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো। পরে হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে, জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিতে কৌশলগুলি লেখো। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যদি দেখি চলতড়িতের অঙ্ক দেখো, চলতড়িতের এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, দেখো স্ক্রিনশট নিয়ে রাখো, এই অঙ্কগুলো খুব ভালো করে দেখবে। তার মধ্যে আমি বলে রাখি এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা দিতে পারে। তারপরে এই অঙ্কটা বিশেষ করে এই যে সূত্রগুলো তোমার হচ্ছে সমান্তরাল শ্রেণী সমবায় R1 = R1 + R2 + R3, ঠিক আছে, এই যে সূত্রটা দিয়ে অঙ্ক আছে এই অঙ্কগুলো একবার দেখে যাও। শর্ট কোশ্চেনে তোমাদের দিতে পারে, যেমন বলতে পারে 2 ওহম এবং 3 ওহম দুটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে
তুল্য রোধ কত, সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত, শ্রেণী সমবায়ে রোধ গুলোর ক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস R3 ইকুয়ালস টু R1 আর প্রমাণ করো, বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রমাণ করতে দিতে পারে যে R1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। তো এই যে জিনিসগুলো আছে এগুলো খুব ভালো করে দেখবে। এরপরে পরমাণুর নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয়তা কি এর ব্যবহার লেখো। তারপরে কোনো মৌলের তেজস্ক্রিয়তার সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো, ঠিক আছে। তারপরে ভর ত্রুটি এবং নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি। তারপরে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিয়োজনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আলফা বিটা গামা রশ্মি আয়নিত করার ক্ষমতা তুলনা করো। তারপরে এখানে আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং ফুটনাঙ্ক বেশি কেন, ঠিক আছে। তারপরে এখানে পর্যায় সারণী চলে এসেছে। পর্যায় সারণী থেকে যে কোশ্চেনগুলো দেখবে, আদর্শ মৌল কাকে বলে, কেন বলে, পর্যায় সারণীর অবস্থান কোথায়, পর্যায়বৃত্ত বা পর্যায়ভিত্তিক ধর্ম বলতে কি বোঝো, উদাহরণ দাও, এই ধর্মের উৎপত্তির কারণ কি। তারপরে এখানে সন্ধিগত মৌল কাকে বলে, পর্যায়ে এদের অবস্থান কোথায়। তারপরে ক্ষার ধাতুগুলি এবং হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের সদৃশ এবং বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। তারপরে পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর ব্যাসার্ধ কিরকম ভাবে পরিবর্তন হয়। তারপরে এই যে কোশ্চেনগুলো, তারপরে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। তারপরে এই যে এরকম দিয়ে দেবে, কিছু মৌল দিয়ে দেবে, বলবে এটি তড়িৎ ঋণাত্মকতার ক্রম সাজাও বা ব্যাসার্ধ অনুযায়ী ক্রম সাজাও, ঠিক আছে, এরকম দিয়ে দেবে। তারপরে দেখো পরের এই গেল তোমার, এখানে বলে রাখি এটা গেল পর্যায় সারণী। এবার পর্যায় সারণী থেকে কিছু আরো ইম্পর্টেন্ট যেমন যদি বলি সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো, মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তারপরে এখানে দেয়া ছিল, হয়তো যে টাইপ করেছে সে দেয়নি, আমি বলে দিচ্ছি। তোমার হচ্ছে হাইড্রোজেনকে দুষ্টি মৌল কেন বলে, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌল এবং ক্ষার ধাতুগুলোর মধ্যে কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে, খুব ইম্পর্টেন্টটা খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তারপরে আয়নীয় ও সমযোজী বন্ধন, আয়নীয় এবং সমযোজী বন্ধনে তড়িৎযোজী এবং সমযোজী বন্ধনে যৌগের পার্থক্য তুলনা করো। চিনির জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে, কেন। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি, ব্যাখ্যা করো, খুব একটা ইম্পর্টেন্ট না। আয়নীয় বিভব এবং আয়নীয় শক্তি বা আয়োনাইজেশন শক্তি বলতে কি বুঝি, তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ নেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি কি। তারপরে তড়িৎ যোজী যৌগ দুটি বৈশিষ্ট্য লেখো, তড়িতের অষ্টক সূত্রের বিবৃতি এবং উদাহরণ দাও। এখানে আমি তোমাদের বলে রাখি এই যে চ্যাপ্টার আয়নীয় এবং তড়িৎযোজী বন্ধনের চ্যাপ্টার, এখান থেকে তোমাকে জাস্ট কটা কোশ্চেন করলে সব কোশ্চেন কভার হবে। প্রথম হচ্ছে তড়িৎ যোজী যৌগ কাকে বলে, তোমরা প্রত্যেকে জানো, মানে একদম সিম্পল ব্যাপার। তড়িৎযোজী যৌগ কাকে বলে, সমযোজী যৌগ কাকে বলে, এর উদাহরণগুলো দেখে নিলে, এবং লুইস ডট গঠন যেটা খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনে দিতেই পারে যে তোমার বলে দিল CH4 এর লুইস ডট গঠন করো, ঠিক আছে। বা কতগুলো এরকম মৌল দিয়ে দেয়, মৌলগুলো দিয়ে বলে কোনটা তড়িৎযোজী যৌগ কোনটা সমযোজী যৌগ সেটা বের করো। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে যাতে ভুল না হয়। এবং সাথে কি তড়িৎযোজী এবং সমযোজী যৌগের তুমি পার্থক্যটা একবার পড়ে নাও, যেই পার্থক্য পড়ে নিলে সেই তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য পার্থক্যের মধ্যে পেরে যাবে, তড়িৎযোজী যৌগের সমযোজী যৌগের বৈশিষ্ট্য পার্থক্যের মধ্যে পেরে যাবে, মানে তড়িৎযোজী সমযোজীর সংজ্ঞা আর হচ্ছে বৈশিষ্ট্য বা পার্থক্য যে কোনো একটা পড়লে আরেকটা পারবে। আর বাদ বাকিগুলো এই কোশ্চেনগুলো একটু দেখে যাও, তাহলেই কিন্তু তোমার বন্ধনের এখান থেকে ফুল তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। তারপরে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক শক্তির গঠনের জন্য দায়ী এবং অ্যানোড মড কি। তারপরে প্লাটিনাম তড়িৎ দ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ নীতি লেখো, ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া লেখো, বা জলের তড়িৎ বিশ্লেষণ টি দেখে যাবে, তড়িৎ বিশ্লেষণ একটা দেখবে। এবং কিভাবে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় শর্ত সহ সমীকরণ লেখো। দেখো শর্ত বা নীতি সমীকরণ এগুলো কিন্তু লিখতে হবে। তারপরে পরীক্ষাগারে উৎপন্ন NH3P2O5 বা সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করা হয় কেন, এটা কিন্তু খুব ভালো করে দেখবে। তারপরে NH3 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়াগুলির নাম উল্লেখ করো। দেখো এখানে আরো কয়েকটা কোশ্চেন, পরীক্ষাগারে N2 তৈরি করার নীতি এবং মানে নাইট্রোজেনের শর্ত এবং সমীকরণ দেখো। দেখো এখানে এটা খুব ইম্পর্টেন্ট, তীব্র বা মৃদু তড়িৎ বিশ্লেষক কাকে বলে, তীব্র এদের উদাহরণ, তীব্র
এবং মৃদুর এদের একটা উদাহরণ দেখবে। ধাতু এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ প্রবাহের দুটি পার্থক্য লেখো। কি বললাম? ধাতু ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে দুটো পার্থক্য দেখে যাবে। এটা কিন্তু পরীক্ষায় এসছে, বিগত সময়ে এসছিল, ঠিক আছে, কয়েক বছর আগে। তারপরে যেটা বললাম এটা খুব ভালো করে দেখবে, জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। দেখো জলেরটা দেখে যাও, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি খুব কাজে লাগবে। তারপরে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা। তারপরে এখানে তামার চামচের ওপর রূপোর প্রলেপ করলে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়, বা এরকম ভাবে মনে রাখবে কোনো একটা লোহার ওপর যদি তামার প্রলেপ দেওয়া হয় কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, এটা কিন্তু খুব আসে। তারপরে এখানে যদি বলি তোমরা অবশ্যই দেখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তারপরে ভোল্টামিটার বলতে কি বুঝি, এগুলো শর্ট কোশ্চেনে দিতে পারে, ভোল্টামিটার কি, ঠিক আছে, বা তোমার তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝি, যেমন শর্ট কোশ্চেনে দিল ভোল্টমিটার কি, বা এরকম ভাবে দিয়ে দিল যে তড়িৎদ্বার বলতে কি বুঝি, বা এটাও এরকম ঘুরিয়েও দেয় অনেক সময়, যেমন বলে দিল যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়, তখন বলতে হবে ভোল্টামিটার। ভোল্টামিটার সম্বন্ধে না জানলে হবে না। তারপরে এখানে তোমাদের রয়েছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে কি, ধাতুবিদ্যা থেকে দেখো মোর্চে কি, মোর্চে পড়ার শর্ত এবং এই মোর্চে নিরাময়ের উপায় বা রোধের উপায় উল্লেখ করো। খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা আরো বেশি ইম্পর্টেন্ট। সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়, ব্যাখ্যা করো। তারপরে লোহা, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো, ঠিক আছে। তারপরে কপার সালফেট এবং জলীয় দ্রবণে লোহার পেরেকে ডুবিয়ে রাখলে তার লাল বাদামি বর্ণের আস্তরণ পড়ে কেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো দিলে কিন্তু তোমরা অনেক সময় পড়ো না, শুধু বইটা পড়ো এইসব কোশ্চেন পড়ো না, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি একটু বলে দিই, ধাতুবিদ্যায় একটু অ্যাড করি, তোমার আকরিকগুলোও কিন্তু শর্ট কোশ্চেনে দেবে যে লোহার দুটি আকরিকের নাম লেখো, তা অ্যালুমিনিয়ামের দুটি আকরিকের নাম লেখো, বা একটি আকরিকের নাম লেখো, বা দুদিকে দিয়ে দিল, এদিকে দিয়ে দিল তামা লোহা এরকম ভাবে, বা এখানে দিয়ে দিল রেড হেমাটাইট, বক্সাইট, জিঙ্ক ব্লেড, তো এরকম দিয়ে দিল। এবার মিলিয়ে দিতে হবে আকরিক কোনটা, মানে এদিক থেকে এদিক মেলাতে হবে। সেই কারণে আকরিকগুলো ও কিন্তু অবশ্যই দেখে যাবে ধাতুর। তারপরে এখানে তোমার এখানে দিয়েছে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে যে কোশ্চেনগুলো, এটা হচ্ছে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি এবং প্রয়োজনীয় দ্রব্য এবং শর্ত সমীকরণ লেখো। মানে পরীক্ষাগারে অ্যামোনিয়ার প্রস্তুতির তোমার হচ্ছে নীতি, শর্ত আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, প্রয়োজনীয় দ্রব্য। তারপর হচ্ছে অ্যামোনিয়া বিয়োজন ধর্মের ব্যাখ্যা করো। একবার অ্যামোনিয়া বিয়োজন ধর্মটা দেখে নেবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। লাইকার অ্যামোনিয়া বলতে কি বুঝো, খুব ভালো করে দেখবে লাইকার অ্যামোনিয়া বলতে কি বুঝো। তারপরে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো, খুব ভালো করে দেখবে। তারপরে কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয়, সমীকরণ সহ ইউরিয়ার দুটি ব্যবহার লেখো, ইউরিয়ার দুটি ব্যবহার খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে কিভাবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতুকে নিষ্কাশন করা হয়, এটাও খুব দেখে ও একটু এদিক ওদিক চ্যাপ্টারেরটা এদিক ওদিক হয়েছে, তাও কয়েকটা পেয়ে যাবে। সিলভার নাইট্রেট এবং জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো, ঠিক আছে। তারপর এগুলো তোমরা দেখবে। তারপরে এখানে মেন ইম্পর্টেন্ট যেটা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে CO কে কিভাবে H2A পরিবর্তিত করা হয় এবং সমিত সমীকরণটি গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও, এবং স্পর্শ পদ্ধতি পুরোটাই দেখে যাবে, স্পর্শ পদ্ধতি, ঠিক আছে। অসওয়ালটা এখানে দেয়নি মনে হয়, আচ্ছা আমি বলেছিলাম। তারপরে কপার এবং তড়িৎ ব্যবহারে H2SO4 CuSO4 মানে কপার সালফেট দ্রবণে জলীয় দ্রবণে অ্যানোড এবং ক্যাথোড ওর সংগঠিত বিক্রিয়াগুলি লেখো, ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে যেটা রয়েছে H2S পদ্ধতিতে মানে H2S হাইড্রোজেন সালফার প্রস্তুতিতে গাঢ় ও H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, ঠিক আছে। তারপরে N2 প্রস্তুতিতে সরাসরি NH4N2 কে উত্তপ্ত করা হয় না কেন, ঠিক আছে। তারপরে শিল্প প্রস্তুতিতে ব্যবহারের অনুঘটকের বিচ্যুতি অবস্থার কারণ লেখো, ঠিক আছে। নাইট্রোলিম কি, ঠিক আছে, নাইট্রোলিম কি, এটি তোমার এটি কিভাবে উৎপাদন করা হয়, সমীকরণ সহ লেখো। নাইট্রোলিম কি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এই যে অসওয়াল্ড পদ্ধতি বলছি, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো, মানে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে দিয়ে রূপোর চুরির ওপর সোনার প্রলেপ দিলে তড়িৎ বিশ্লেষ্যতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোড রূপে কি ব্যবহার করা হবে, মানে
আমি এর আগেই বলে দিয়েছি এটা এই ধরনের কোশ্চেন। তারপরে দেখো জৈব রসায়ন থেকে দেখো ডিটারজেন্ট স্পিরিট বলতে কি বোঝো, ইথিলিন অ্যাসিটিলিনের দুটি ব্যবহার লেখো, প্রতিস্থাপিত বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া। তারপরে এই যে তড়িৎ অজৈব পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইগুলো দেখবে। এবং এই দুটো ইম্পর্টেন্ট যেগুলো আমি বলি, আইপ্যাক নামকরণ যেটা আছে সেটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে আগে আমি যেখানে যদি বলি, এখানে দেখো অজৈব যৌগ এবং জৈব যৌগের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা দেখবে। ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, খুব ভালো করে দেখবে, ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, কার্যকারী মূলক কাকে বলে, উদাহরণ দাও। কার্যকারী মূলক কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাসিটিলিনের উৎস এবং ব্যবহার উল্লেখ করো, ঠিক আছে। তারপরে বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে, এগুলো দেখবে। তারপরে তোমাদের বলি, এখানে আমি আরও কিছু অ্যাড করব, এখানে তোমাদের এর কি জৈব আইপ্যাক নামকরণ আমি বলে দিয়েছি, যেটা আছে সবার ইয়েতে আইপ্যাক নামকরণ, বিশেষ করে এই যে তিনটে আছে এর রাসায়নিক নামকরণ বা আইপ্যাক নামকরণ দেখে যাবে। তারপরে এগুলো দেখবে। এবং তোমাদের বলে রাখি যে কিছু অধ্যায়, সম্পূর্ণ অধ্যায় এবছর আমি নোটস তৈরি করতে পারিনি, একার দ্বারা সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। কিছু কিছু অধ্যায়ের নোটস আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের দিয়ে রেখেছি, ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে। কি তোমাদের যে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে তোমাদের এই লাইভ গুরু বলে সার্চ করবে, লাইভ গুরু বলে সার্চ করলে লাইভ গুরু অ্যাপ পেয়ে যাবে। সেখানে তোমরা তোমাদের মানে ক্লাস সিলেক্ট করবে, ক্লাস সিলেক্ট করলে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের জন্য ফ্রি পিডিএফ দেওয়া আছে, উত্তর সহ নোট দেওয়া আছে, কয়েকটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নোট দেওয়া আছে, ওই নোট দেখে পরীক্ষার আগে তোমরা পড়ে যেতে পারো। আর এখান থেকে যেগুলো বললাম সেগুলো তোমরা ক্লিয়ার করো। এবং একটা পরীক্ষার আগের দিন একটা সম্পূর্ণ ভিডিও যদি করি তাহলে কেমন হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না। এবং বাদবাকি সাবজেক্টের সাজেশন তোমরা এখান থেকে কিংবা এখানে আমি দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো।